নমস্কার বন্ধুরা, গল্পকথায় সবাইকে স্বাগত জানাই। আজ যে গল্পটি বলবো, গল্পটির নাম অশরীরী। ৩৫ বছরের ছেলে তপন, সে ভাড়ায় যাওয়া মারুতি গাড়ির ড্রাইভার। কষ্টসৃষ্ট করে একটু একটু করে টাকা জমিয়ে সে একটা গাড়ি কিনেছে 5 দিন আগে। এর আগে সে একটা মালিকের গাড়ি চালাতো, কিন্তু সে মালিক তার সাথে ভালো ব্যবহার করে না। সেই জন্য তপন প্রায় 7 দিন হলো কাজ ছেড়ে দিয়েছে। সেকেন্ড হ্যান্ড গাড়ি তো সে কিনেছে, কিন্তু এখনো তার একটাও ভাড়া হয়নি। তার মন মেজাজ খুব একটা ভালো নেই। বাড়িতে তার মা আর অসুস্থ ভাই। ভাই চোখে দেখে না, মায়েরও বয়স হয়েছে। না, তপন এখনো বিয়ে করেনি। ওই কাজের চাপে সংসার চালাতেই তার সময় চলে যায়। বিয়ে করা তার আর হয়ে ওঠেনি। অবশেষে প্রায় 7 দিন বাদে এক লোক, বৃদ্ধ লোক, তার বাড়িতে এসে তাকে ডাকছে। তপন, শুনলাম নতুন গাড়ি কিনেছো, তা ভাড়ায় টাড়ায় যাও তো নাকি? তপন বলল, আগে হ্যাঁ, ভাড়ায় যাব বলেই তো গাড়িটা কিনেছি। কোথায় যেতে হবে বলুন? ওই আমার নাতিটাকে দিতে যেতে হবে শিলিগুড়ি। ও সেখানে ইঞ্জিনিয়ারিং কোর্স করছে। ছুটিতে বেড়াতে এসেছিল, আজই সন্ধ্যায় আবার চলে যাবে। তপন বলল, শিলিগুড়ি? সে তো অনেকটাই দূর, প্রায় 500 কিলোমিটারের পথ। যেতে আসতে প্রায় 1.5-2 দিন তো লাগবে। বয়স্ক লোকটি বলল, তা তো লাগবে, কিন্তু তুমি চিন্তা করো না, তোমাকে আমি পর্যাপ্ত পয়সা দিয়ে দেবো। তপন মনে মনে ভাবল, সেকেন্ড হ্যান্ড গাড়িটা নিয়ে অত দূর যাওয়া কি উচিত হবে? তার উপর সবে সে গাড়িটা কিনেছে, গাড়িটার কন্ডিশন তো এখনো ভালোভাবে বুঝে ওঠা হয়নি। আবার না গেলেও হাত থেকে পয়সাটা চলে যাবে। বেশ কিছুদিন সে এমনিই কাছছাড়া হয়ে পড়ে আছে। অত ক্ষত না ভেবে তপন রাজি হয়ে গেল। বলল, আচ্ছা ঠিক আছে, আজ সন্ধেই তো, আপনার বাড়ি আমি পৌঁছে আপনার নাতিকে নিয়ে জায়গায় পৌঁছে দেব। এই বলে বৃদ্ধ লোকটি তপনকে 10,000 টাকা দিল এবং বাড়ির ঠিকানা দিয়ে দিল। তপন হাতে টাকা পেয়ে খুবই খুশি হলো। সে আর দরাদরি করলো না, কারণ বুড়ো তাকে 2,000 টাকা বেশিই দিয়েছে। সন্ধ্যায় তপন বুড়োর নাতিকে নিয়ে যেতে বুড়োর বাড়ি গেল। সেখান থেকে বুড়োর নাতিকে তুলে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিল। সারা রাত তপন গাড়ি চালালো। না, পথে কোনো ঝঞ্ঝাট হয়নি, গাড়িটাও ভালো স্বাদ দিয়েছে। ভোরবেলায় তপন তার নাতিকে শিলিগুড়ির ঠিকঠাক ঠিকানায় পৌঁছে দিল। এখন ধীরে ধীরে সকাল হতে শুরু করেছে। তপন শরীর একটু ক্লান্ত অনুভব করলো, তার একটু খাবার দরকার। কিন্তু শিলিগুড়ির এই পাহাড়ি রাস্তায় দোকান পাওয়াটাই মুশকিল। গাড়ি নিয়ে কিছুটা সে গিয়ে এদিক ওদিক দেখতে লাগলো। সে দেখতে পেল পাহাড়ের ঠিক মাথায় একটা ছোট চায়ের দোকান। সে ভাবলো,
ওখানে গিয়েই তাহলে কিছু খাবার খেয়ে নেওয়া যাক। শরীর ক্লান্ত, তপন আর হাঁটতে চাইল না। গাড়ি নিয়ে সে পাহাড়ের মাথায় উঠে ভাবল চায়ের দোকানে চা বিস্কুট খেয়ে নেবে। কিন্তু গাড়ি নিয়ে ওঠা ওই পাহাড়ি ঢালের রাস্তায় রিস্ক হবে, এটা জেনেও তপন রিস্ক নিল। সে গাড়িটা পাহাড়ের ঢাল বেয়ে তুলতে লাগলো। কিন্তু হঠাৎ আচমকা এক ধাক্কা, অ্যাক্সিডেন্ট। তপনের গাড়িটা পাহাড়ের ঢাল বেয়ে উঠতে গিয়ে স্লিপ খেয়ে পাহাড়ের ঢাল থেকে গড়িয়ে গড়িয়ে একেবারে নিচে খাদে পড়ে গেছে। গাড়িটা দুমড়ে মুচড়ে গেছে। শীতের সকাল, রাস্তায় মানুষজন এমনিতে কম, তবুও কিছু মানুষ অ্যাক্সিডেন্টের আওয়াজ পেয়ে আশেপাশে থেকে ছুটে এলো। তারা দেখল গাড়িটা একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। ভেতরে একজন মানুষ যে প্রায় মারাই গেছে, গোটা গায়ে রক্ত মাখা অবস্থায় গাড়ির ভেতরেই চেপে শুয়ে আছে। তপন খানিকক্ষণ বাদে গাড়ি থেকে বেরোলো, কিন্তু তপন নিজেকে খুব হালকা অনুভব করলো। সে ভাবলো যে এত তো হালকা সে কোনোদিনও নিজেকে মনে করেনি। তারপর তপন সামনেই দেখলো তার দেহটা তো এখনো ওই গাড়ির ভেতরেই রক্তমাখা অবস্থায় পড়ে আছে। তখন গাড়িটা আস্তে আস্তে হাত দিয়ে ছুঁতে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু না, সে তো গাড়িটাকে ছুঁতে পারছে না। সে তো ছুঁতে পারছে না এ পৃথিবীর মাটি। তপন বুঝে গেল, না, সে আর বেঁচে নেই। তার আত্মা তার দেহকে ছেড়ে দিয়েছে। সে এখন অশরীরী হয়ে গেছে। সে তার সামনে তার মৃতদেহটাকে দেখতে পাচ্ছে, কিন্তু সেই দেহেতে প্রবেশ করতে পারছে না। খানিকক্ষণ বাদে পাশের পুলিশ এসেছে। এসে তপনের গাড়িটাকে ক্রেনের সাহায্যে ওপরে তুলেছে। তপনের দেহটাকেও গাড়ি থেকে বার করে অ্যাম্বুলেন্সে করে সামনের হসপিটালে পৌঁছে দিয়েছে। তপন হাওয়ায় ভাসতে ভাসতে সেই অশরীরটাকে নিয়ে তার দেহের পিছু করতে করতে সেই হসপিটালে পৌঁছেছে। সে দেখল তার দেহটা হসপিটালের লোক হিমঘরে ফেলে দিয়েছে। এখন কি করবে তপন? সে ভেবে উঠতে পারল না। সে কি হাওয়ায় এইভাবেই সারা জীবন ভাসতে থাকবে? জীবন আর কি, জীবন তো নেই। তবে কতকাল সে আর এইভাবে হাওয়ায় নিজের অশরীরটাকে নিয়ে ভাসতে থাকবে? এর কি কোনো মুক্তির উপায় নেই? সে এই চিন্তা করতে লাগলো। তার মা, তার পরিবার কবে তার সন্ধান নিতে এই জায়গায় পৌঁছাবে? তার সৎ কাজ না হলে সে তো মুক্তিও পাবে না, এই চিন্তাই করতে লাগলো। এরপর প্রায় মাস 2 কেটে গেল। না, তপনের আর এখন ক্লান্ত মনে হয় না, তার ক্ষুধাও লাগে না। সে এখন শুধু একটাই দুশ্চিন্তা করে, তার কি মুক্তির কোনো উপায় নেই, না তাকে এইভাবেই সারা জীবন ঘুরতে হবে? অবশেষে প্রায় মাস 3 পর তপনের মা শিলিগুড়ি হসপিটাল থেকে তার পচা গলা দেহটা মর্গ থেকে নিয়ে গেল। তারপর তার সৎ কাজ শুরু হলো। 15 দিন বাদ সৎ কাজ হওয়ার পর তপন মনে করলো তার সেই অশরীরী আত্মাটাকে কেউ যেন ওপরের দিকে তুলে নিয়ে যাচ্ছে। কোনো এক অজানা শক্তি টানছে ওপরের দিকে নিয়ে যেতে তার সেই অশরীরটাকে। খানিকক্ষণ বাদে তপন পৌঁছালো একটা
ঘরে ঢুকে তপন দেখল চারিদিকে বিভিন্ন আত্মারা কোলাহল করছে, কিচিমিচি করছে। তপন ভাবল এ কোন জায়গায় সে এসে পড়েছে। সে নিজে কিছুই বুঝে উঠতে পারল না। হঠাৎ একটা আত্মা তপনের পাশেই এসে বলল, হ্যাঁ, সবে এই ঘরে এসেছিস, হবে, তোরও বিচার হবে। তপন ভাবল তবে এই কি সেই যমালয়ের বিচারাঘর, যেখানে মানুষ কতটা জীবিত অবস্থায় পাপ পুণ্য করেছে তার হিসাব হয়? বলতে বলতেই তপনের নাম ধরে কেউ যেন ডাকছে। ওই যে যমদূত তপনকে বলছে, তোর নাম তপন? তপন জানালো, আজ্ঞে হ্যাঁ। তোর জীবনে তুই 60% ভালো কাজ আর 40% খারাপ কাজ করেছিস। না, তোর কাজ যদি 100%ই ভালো না হয়, তোকে আবার জন্ম নিতে হবে, তোকে আবার ঘুরতে হবে। তপন বলল, কিন্তু উম, এখন তো আমার শরীরই নেই, তাহলে আমি 100% ভালো কাজ করবোটা কিভাবে? যমদূত বলল, তুই চিন্তা করিস না, তোর সময় এলে তুই আবার পুনর্জন্ম পাবি। সেই জন্মে তোকে 100%ই ভালো কাজ করতে হবে। তবে হ্যাঁ, সেই জন্মে তুই এই জন্মের সব কাজের কথা ভুলে যাবি, তোর 60% ভালো কাজের কথাটাও ভুলে যাবি। তাই তোকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। এই বলে যমদূত চলে গেল। তপন মনে মনে ভাবল, এই কি তাহলে শেষ পরিণতি? এক জীবন কাটিয়ে সে আবার এক জীবন ভালো কাজের সন্ধানে জন্মগ্রহণ করবে। এই অপেক্ষাই তপন করতে লাগলো তার পুনর্জন্মের। তো এই হলো গল্প। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।